This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আরও একবার আপনাকে স্বাগত। আমি দীপ রয়েছি আপনার সঙ্গে। আজ যে খবরের দিকে আমরা নজর রাখছি, প্রথম থেকেই বাংলাদেশে হাসিনা সরকারের পতন, ওপার বাংলায় চরম রাজনৈতিক সংকট। দেশ ছাড়তেই শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার পর দেশ ছাড়লেন শেখ হাসিনা। বায়ুসেনার বিশেষ হেলিকপ্টারে বোন রেহানাকে নিয়ে দেশ ছাড়েন হাসিনা। সূত্রের খবর, দিল্লি হয়ে লন্ডনে উড়ে যেতে পারেন তিনি। আপাতত সেনার হাতে বাংলাদেশের শাসন, তবে সেনাপ্রধান জানিয়েছেন খুব দ্রুতই অন্তর্বর্তী সরকার গঠন করা হবে। প্রত্যাহার করে নেওয়া হচ্ছে কারফিউ, গ্রেপ্তারিতে লাগাম পড়ানো হয়েছে, অনুরোধ করা হয়েছে কোনো বিক্ষোভকারীদের দিকে যেন কামান গুলি না ছোড়া হয়। দেশে শান্তি ফেরানোর বার্তা দিয়েছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। তবে বাংলাদেশে শেখ হাসিনা দেশ ছাড়ার পর থেকেই অশান্তি কিন্তু থেমে নেই। আপনারা যে ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, বঙ্গবন্ধুর মূর্তি ভেঙে তছনছ করে দেওয়া হয়েছে, দখল নেওয়া হয়েছে হাসিনার সরকারি বাসভবনেরও। বাংলাদেশ থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজীব আমাদের সঙ্গে এই মুহূর্তে। রাজীব, বেশ কিছুক্ষণ হয়ে গেল, অন্তত ঘন্টা দুয়েক তো হয়েই গেল গোটা ঘটনার পর। এখন কি পরিস্থিতি এই মুহূর্তে? এখন পরিস্থিতি এখনো বিভিন্ন জায়গা থেকে আমরা ভাঙচুর, অগ্নিসংযোগের খবর পাচ্ছি। তবে যেইভাবে ব্যাপক হারে 1 ঘন্টা আগে যেইভাবে কিছু বিক্ষিপ্ত মানুষজন ভাঙচুর এবং অগ্নিসংযোগের খেলায় মেতে উঠেছিলেন, তারা অনেক জায়গা থেকে তারা নিজেরাই সরে গেছেন। আতঙ্কের বিষয় হলো যে কোনো আইন শৃঙ্খলা বাহিনীর কেউ কোথাও রাজপথে নাই। পুলিশ ইতিমধ্যেই তাদের বাহিনী প্রত্যাহার করে ব্যারাকে চলে গেছে। সেনাবাহিনী তাদের সাজোয়া যান বা অন্যান্য জায়গায় যারা ছিলেন তারা ব্যারাকে ফিরে গেছেন। যেখানে সেনাবাহিনীর সদস্যরা আটকা পড়েছেন তারা জনগণের সঙ্গে মিশে গেছেন এবং সেই সব সাজোয়া যানের উপর এই সাধারণ মানুষ বা এই শিক্ষার্থীরা অনেকেই সেই ট্যাঙ্কের উপর উঠে উল্লাস প্রকাশ করছেন। মানে বর্তমান চিত্রটা এই। আর শাহবাগে যে আসল যে ছাত্রছাত্রী যারা এই আন্দোলন করেছেন তারা কিন্তু শাহবাগ কেন্দ্রিকই রয়েছেন, রাজধানীর কথা আমি বলছি। আর অন্যান্য জায়গায় তাদের প্রাণ কেন্দ্রগুলোতে তারা জমায়েত হচ্ছেন। আর সবচেয়ে বড় বিষয়, কিছুক্ষণ আগে যেটি বলছিলে যে সেনাবাহিনীর প্রধানের নেতৃত্বে একটি সর্বদলীয় বৈঠক হয়েছে। সেখানে সেনাপ্রধান নিশ্চিত করে বলেছেন যে সেনাবাহিনী ক্ষমতা নেওয়ার কোনো অভিলাষ তাদের নেই। তারা চাচ্ছেন একটা অন্তর্বর্তী সরকার গঠন করার জন্য, যেখানে সব দলের লোকজন থাকে। তবে তিনি যে বৈঠক করেছেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ গিয়েছেন, কিন্তু আওয়ামী লীগের কেউ সেখানে অংশ নেননি। ফলে আওয়ামী লীগের অবস্থানটা কি হবে? আর দ্বিতীয়ত যেহেতু আওয়ামী লীগের প্রধান এবং অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ কিন্তু ইতিমধ্যেই তারা গা ঢাকা দিয়েছেন, প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দেশ ছেড়েছেন। ফলে আওয়ামী লীগের সিদ্ধান্ত কে নেবেন এই অবস্থায়, এবং তারা সিদ্ধান্ত নিতে যে তারাও কোনো দুর্ঘটনার শিকার হন কিনা, এইসব আতঙ্কে কিন্তু আতঙ্ক বিরাজ করছে পুরো দেশ জুড়ে ভাঙচুরের পাশাপাশি। কারণ বিক্ষিপ্ত মানুষজনই এখন রাজপথে, কিন্তু সাধারণ মানুষ বা আওয়ামী লীগ সমর্থকরা তারা বুঝে উঠতে পারছেন না যে তারা কি করবেন। তারা কি সেনা শাসনের আওতায় পড়লেন নাকি অন্য গোষ্ঠীর আওতায় পড়লেন? এইসব আতঙ্কে আওয়ামী লীগের নেতাকর্মীরা গা ঢাকা দিয়েছেন এবং অন্যান্য জায়গায় এই যে বিশৃঙ্খল লোক যারা, তারা কিন্তু সংঘর্ষ বা এই অগ্নিসংযোগ এবং ভাঙচুর চালিয়ে যাচ্ছে। রাজীব, তার মানে বাংলাদেশের যেগুলো সরকারি ভবন, যেখান থেকে এতদিন সরকার চলেছে, সেই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশাসনিক ভবন, তার সামনে এখন এই মুহূর্তে অন্তত কোনো পুলিশি প্রহরা বা সেনার কোনো নিরাপত্তা নেই। তার মানে গোটা বাংলাদেশে এই মুহূর্তে শুধুমাত্র বিক্ষোভকারীদের দখলে। একদম ঠিক, একদম ঠিক। সেটি আমি বলছিলাম যে বাংলাদেশের সবচেয়ে সংরক্ষিত এলাকা যেইখান থেকে, যেই ভবন থেকে দেশ পরিচালিত হয়, যে প্রধানমন্ত্রীর বাসভবন, গণভবন, সেটি মানুষজনের এই আন্দোলনকারীদের দখলে। এবং সেইখানে এমনও দেখেছি আমি যে সেখানে ফ্রিজে মাছ রাখা ছিল, মাংস রাখা ছিল, সেগুলো কিন্তু এই বিক্ষিপ্ত মানুষজন নিয়ে যাচ্ছেন। চেয়ার, টেবিল, চাদর, সোফা যা ছিল গণভবনে সবকিছু কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। এই ছবিটাই আমাদের মনে করে দিচ্ছিল শ্রীলঙ্কার ছবিটা। মাত্র 2 বছর আগে শ্রীলঙ্কাতেও আমরা এই ছবি দেখেছি। তৎকালীন সরকারের বাসভবনে ঢুকে এইভাবেই বিক্ষোভকারীরা তখন সুইমিং পুলে পর্যন্ত নেমে পড়েছিল।
যতগুলো বেডরুম রয়েছে তছনছ করেছিল, আর আজ বাংলাদেশেও সেই একই ছবি আমরা দেখতে পাচ্ছি। রাজীব, একই চিত্র, একদম ঠিক, একদম ঠিক। সেই চিত্র 2 বছরের চিত্রই যেন এবার বাংলাদেশে ঘটলো। ফ্রিজ থেকে আমি যেটি বলছি যে খাবার রাখা, পাউরুটি রাখা, মুরগি রাখা বা অন্যান্য যে খাবার জিনিসগুলো রাখা, সেগুলো পর্যন্ত নিয়ে যাচ্ছে। চেয়ার, টেবিল, বিছানার চাদর, তারপরে আমরা জানি যে প্রধানমন্ত্রী বাসভবন বিভিন্ন জিনিস দিয়ে সাজানো থাকে, সেই সাজানো সরঞ্জাম কিছুই রাখছে না বিক্ষোভকারীরা, সব নিয়ে যাচ্ছে। তো এইটার মধ্য দিয়ে আসলে সেই 2 বছর আগে শ্রীলঙ্কার চিত্রটাই যেন এবার। রাজীব, আরো একটা ছবি দেখতে পাচ্ছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভাঙচুর করা হচ্ছে। রাজীব, আমার একটাই প্রশ্ন, যে এই সম্পত্তি তো বাংলাদেশেরই সম্পত্তি, তাহলে এই সম্পত্তিগুলো ভাঙচুর করছে যারা, তারা কি এটা জানেন না যে পরবর্তী যে সরকার গঠিত হবে সেটা অন্তর্বর্তী সরকার হলেও সেই সরকার তো এখান থেকেই আবার পরবর্তী প্রশাসন চালাবেন, তাহলে তাদেরই সম্পত্তি তারাই কেন ভাঙচুর করছেন? এটি আমি কিন্তু শুরু থেকেই বলছি যে আন্দোলনকারীরা বা যাদের জয় হয়েছে তারা কিন্তু এই ভাঙচুর বা অগ্নিসংযোগের সঙ্গে নেই। এখানে তারা, আমরা জানি বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দল নিষিদ্ধ হয়েছে, যাদের রাজনীতি করা আইনত নিষেধ ছিল, তারা কিন্তু নেমে পড়েছে এবং অনেকেই আন্দোলনকারীদের সঙ্গে ঢুকে পড়েছে। আমি হয়তোবা সেই রাজনৈতিক দলগুলোর নাম বলছি না, কিন্তু আমি যেটি দেখেছি সাংবাদিক হিসাবে, গণমাধ্যম কর্মী হিসাবে, সেই তারাই কিন্তু এই ভাঙচুর চালাচ্ছে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অঞ্চল, বিভিন্ন হল ভাঙার কারণ যে আমরা জানি সবসময় যারা ক্ষমতায় থাকেন তারা ঢাকা বিশ্ববিদ্যালয় হল হোস্টেল গুলো নিয়ন্ত্রণ করেন, এবং সেই কারণে তাদের রুমগুলো বা তাদের হলগুলো সেগুলোই ভাঙচুর হচ্ছে, তাদের আসবাবপত্রগুলো ভাঙচুর হচ্ছে। যে এই ভাঙচুর বা অগ্নিসংযোগে যে আরো 10 জন সাধারণ ছাত্রের হল পুড়ে যাচ্ছে, এইটা কিন্তু কেউ ভাবছে না। এবং আমরা বিশ্বাস করি যে একজন ছাত্র যে বিশ্ববিদ্যালয়ে পড়ে সে সেখানে আগুন দেওয়ার পক্ষে না। তাই তো আমরাও এমনটা বিশ্বাস করতে চাই না যে ছাত্ররা আন্দোলন করছে তারা নিশ্চয়ই এভাবে তাণ্ডব চালাবেন। আমরা এই মুহূর্তে আরো একবার টিভি9 বাংলায় পাশাপাশি দুটো ছবি দেখাচ্ছি। ঢাকার আজকের ছবিটা দেখাচ্ছি আপনাদের, যেখানে সরকারি বাসভবনে ঢুকে বিক্ষোভকারীদের উল্লাস। আর একদিকে আপনাদের দেখাচ্ছে শ্রীলঙ্কার ছবিটা, আজ থেকে মাত্র 2 বছর আগের ছবি। সেই সময় রাজাপক্ষের বাসভবনে ঢুকে কিভাবে বিক্ষোভকারীরা গোটা বাসভবনের দখল নিয়ে নিয়েছিল, সুইমিং পুলে নেমে পড়েছিল। কথায় বলে না, হিস্ট্রি রিপিট ইটসেলফ। আজও 2024-এর অগস্টের 5 তারিখ দাঁড়িয়ে সেই ছবিটারই যেন পুনরাবৃত্তি দেখতে পাচ্ছি। শ্রীলঙ্কার ছবি, কলম্বোর ছবি, আজ যেন ঢাকায় তার এই পুনরাবৃত্তি হলো। রাজীব, আমাদের সঙ্গে থেকো, আপাতত তোমায় ধন্যবাদ। বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠনের উদ্যোগী হলো সেনা। সরকার গঠন নিয়ে রাষ্ট্রপতির কাছে যাবে বাংলাদেশের সেনা প্রধান। সব অন্যায় অভিযোগের বিচার হবে। বাংলাদেশের মানুষের পাশেই রয়েছে সেনা। মানুষের মত নিয়েই তৈরি হবে নতুন সরকার, জানালেন একটু আগেই সে দেশের সেনা প্রধান। মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং এখন একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করব। আমি আপনাদের কথা দিচ্ছি, সমস্ত হত্যা, সমস্ত অন্যায়ের বিচার আমরা করব। আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন, সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখেন। আমি সমস্ত দায়িত্ব দিচ্ছি, আপনাদের জানমাল, এবং আপনাদেরকে আমি কথা দিচ্ছি যে আপনারা আশাহত হবেন না। ইনশাল্লাহ আপনাদের যত দাবি আছে সেই দাবিগুলো আমরা পূরণ করব এবং দেশে একটা শান্তি শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসব। আপনারা আমার সাথে সহযোগিতা করেন, দয়া করে আর এই ভাঙচুর, হত্যা, মারামারি, সংঘর্ষ এগুলো থেকে বিরত হন। মারামারি করে এই সংঘাতের মাধ্যমে আমরা আর কিছু অ্যাচিভ করতে পারবো না। সেনাপ্রধান তো বললেন, কিন্তু কিভাবে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠিত হবে, কোন ফর্মুলায়, কোন কোন দল নিয়ে অন্তর্বর্তী সরকার গঠিত হবে? কারণ যা খবর পাওয়া যাচ্ছে ইতিমধ্যেই শাসক দলের বহু নেতা মন্ত্রী তারা এলাকা ছাড়া। আচ্ছা, অন্তর্বর্তী সরকারে কি থাকবে আওয়ামী লীগ? এই প্রশ্ন উঠছে। অন্তর্বর্তী সরকারের রাশ কার হাতে থাকবে? সেনার হাতে থাকবে? ভারত বাংলাদেশ সম্পর্ক তাকতে কি কোনো নতুন মোড় আসবে?
হাসিনার বিদায়ের পর বহু প্রশ্ন উঠছে। এর পাশাপাশি আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ এবং নিরাপত্তা বিশেষজ্ঞরা তারা একটা প্রশ্ন তুলছেন যে বাংলাদেশে কি জামাতের হাত আরও শক্ত হলো? এর পিছনে কি চীন বা বাংলাদেশের কোনো কারসাজি রয়েছে? এই প্রশ্ন উঠছে। নাটকীয় পট পরিবর্তন বাংলাদেশে। রবিবার রাতে হাসিনা সেনাপ্রধান বৈঠক হয়। হাসিনাকে পদত্যাগের পরামর্শ কি দিয়েছিলেন সেনাপ্রধান? সূত্রের খবর, পদত্যাগে ৪৫ মিনিট সময় দেওয়া হয়। আজ রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে পদত্যাগ করেন হাসিনা। আপনাদের জানিয়ে রাখি, মুহূর্তে মুহূর্তে প্রতিটা মুহূর্তে বাংলাদেশের সব খবরের লেটেস্ট গ্লোবাল এক্সক্লুসিভ আপডেট আপনারা পাচ্ছেন শুধুমাত্র টিভি9 বাংলায়। এর পাশাপাশি এই মুহূর্তে পাওয়া শেষ খবরে, বাংলাদেশ থেকে দিল্লিমুখী শেখ হাসিনার বিমান, বায়ুসেনার বিশেষ বিমানে দিল্লি যাচ্ছেন হাসিনা এবং তাঁর বোন রেহানা। বিকেল ৫টায় দিল্লি বিমানবন্দরে নামার কথা শেখ হাসিনার বিমানের, এবং শেষ পাওয়া খবরে সম্ভবত তারপর লন্ডনের দিকে চলে যাবেন শেখ হাসিনা। এই মুহূর্তে পাওয়া শেষ খবরে বাংলাদেশ থেকে দিল্লিমুখী শেখ হাসিনার বিমান, বায়ুসেনার বিশেষ বিমানে দিল্লি যাচ্ছেন হাসিনা এবং তার পরিবার। ৫টার সময় দিল্লি বিমানবন্দরে নামার কথা শেখ হাসিনার বিমানের। আরো বিস্তারিত জানতে চলে যাবো সহকর্মী অরিত্রর কাছে। অরিত্র, আর কি জানা যাচ্ছে? দেখো দীপ, তোমাকে প্রথমে জানিয়ে রাখি, শেখ হাসিনার যে বিমান, বাংলাদেশ বায়ুসেনার যে বিমান, সেই AJ141 বিমান কিন্তু ইতিমধ্যে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছে। শেষ খবর আমরা যেটা পাচ্ছি, কোদারমা এবং বোধগয়ার মধ্যবর্তী জায়গায় একটা বিমান ক্রস করেছে। ইতিমধ্যেই যেটা আপডেট পাওয়া যাচ্ছে, মোগলতলায় ক্রস করেছে শেখ হাসিনার বিমান এবং বারাণসীর দিকে রওনা দিয়েছে। অর্থাৎ কলকাতা বিমানবন্দরে থেকে ঘুরিয়ে এই বিমান দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছে। যেটা এক্সপেক্টেড অ্যারাইভাল টাইম আমরা জানতে পারছি বিমানবন্দর সূত্রে, যে সন্ধ্যে 5:30 থেকে 6:30টার মধ্যে তিনি অবতরণ করবেন দিল্লি বিমানবন্দরে। এবং যেটা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে, দিল্লি থেকে তিনি বাইরে কোথাও চলে যেতে পারেন, বিদেশে কোথাও চলে যেতে পারেন, সেই সম্ভাবনা কিন্তু উঠে আসছে। তবে এই মুহূর্তে যেটা বাংলাদেশ বায়ুসেনার যে বিমানে তিনি রয়েছেন, সেই বিমান আউট অফ ফ্ল্যাশ হয়ে গেছে। সেই বিমান কিন্তু কোথায় রয়েছে, কোন দিকে যাচ্ছে, গতিমুখ, সেটা কিন্তু এখন স্পষ্ট নয়। তবে বেশ কিছুক্ষণ আগে তিনি বারাণসী ক্রস করেছেন এবং দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। অরিত্র, অনেক ধন্যবাদ তোমাকে। এর পাশাপাশি আরো একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের দিয়ে রাখি। অশান্ত বাংলাদেশ, শান্ত থাকার, সংযত থাকার পরামর্শ দিলেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা জানেন বাংলাদেশের আন্দোলনের ঢেউ কিন্তু এপার বাংলাতেও এসে লেগেছে। আপনাদের একটু আগে মার্কুই স্ট্রিটের ছবি দেখাচ্ছিলাম। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সংযত থাকার পরামর্শ দিলেন, আবেদন করলেন সংযত থাকার। এই মুহূর্তের আরেকটি বড় খবর, বাংলায় সবাই শান্তিতে থাকুন আবেদন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। কেউ কোনো উত্তেজনায় প্ররোচনায় পা দেবেন না, কোনো প্ররোচনায় পা না দেওয়ার আর্জি মমতা বন্দ্যোপাধ্যায়ের। সবাইকে শান্ত থাকার অনুরোধ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তের আরো একটি বড় আপডেট আপনাদের জন্য। টিভি9 বাংলায় সবার আগে বাংলাদেশের সব খবর, সব আপডেট আপনাদের ড্রয়িং রুম পর্যন্ত পৌঁছে দিচ্ছে। এই মুহূর্তে প্রদীপ্ত কান্তির সঙ্গে কথা বলবো, তার আগে আরো একবার আপনাদের জানিয়ে রাখি, মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি আবেদন করলেন বাংলার মানুষকে শান্ত থাকার, সংযত থাকার। আপনারা জানেন বহু বাংলাদেশি নাগরিক তারা কলকাতায় আছেন, এ বাংলায় আছেন, তারা যেন কোনো প্ররোচনা, কোনো উত্তেজনায় পা না দেন। আরও একবার আবেদন করলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। বিস্তারিত জানতে চলে যাবো সহকর্মী প্রদীপ্ত কান্তির কাছে। প্রদীপ্ত, আর কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রথম এই দ্বিতীয়বার এই নিয়ে রিয়্যাক্ট করলেন বাংলাদেশের ঘটনা নিয়ে। একেবারেই মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বললেন যে বাংলার যে মানুষরা রয়েছেন সবাই যেন শান্তিতে থাকেন, সংযত থাকেন, এবং তিনি সেই অনুরোধ করছেন এই বিষয়ে ভারত সরকার যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তকেই মান্যতা দেবে এই রাজ্যের সরকার। তার কারণ এটা সম্পূর্ণভাবে দুটো রাষ্ট্রের বিষয়, এক্ষেত্রে ভারত সরকারের সিদ্ধান্তকেই তিনি মান্যতা দেবেন। তবে যেহেতু আমাদের রাজ্যেও প্রচুর বাংলাদেশি নাগরিকদের আত্মীয় স্বজনরা থাকেন, বাংলাদেশিদের প্রতি আমাদের রাজ্যে যেহেতু একেবারেই কাছাকাছি, ফলে কোথাও গিয়ে যেন কোথাও শান্তি বিঘ্নিত না হয়, সকলে যাতে সংযত থাকেন,
করবেন সেই বার্তা মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন এবং দলীয় স্তরেও সেই বার্তা তিনি ইতিমধ্যেই নেতৃত্বকে পৌঁছে দিয়েছেন যে যাতে এলাকাতেও কোথাও কোনো রকমের কোনো উত্তেজনায় কেউ পা না দেন, কোনো প্ররোচনায় কেউ পা না দেন তা দেখাও দলীয় নেতৃত্বকেও নির্দেশ যেমন দিয়েছেন তিনি প্রশাসনিক স্তরে বারংবার তিনি স্বরাষ্ট্র সচিব এবং ডিজির সঙ্গে এই বিষয় নিয়েও কথা বলছেন বলে আমরা প্রশাসনিক সূত্রে জানতে পেরেছি। কিন্তু তিনি বারংবার একটা কথাই বলছেন যে সবাই শান্তিতে থাকুন, সামান্যতম কোথাও উত্তেজনা যদি হয় সেটা প্রশাসন এবং দলীয় স্তরেও দেখে নেওয়া হবে, এমন বার্তাও তিনি পৌঁছে দিয়েছেন দলীয় নেতা এবং প্রশাসনিক কর্তাদের। প্রদীপ্ত, এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন যে বাংলাদেশ থেকে কেউ যদি এদেশে এসে আশ্রয় চায় তিনি তাহলে পদক্ষেপ করবেন। আর এই প্রথম বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়ার পর রিয়্যাক্ট করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রদীপ্ত, এখানে কিন্তু একটা রাজনৈতিক সমীকরণ খুঁজে পাওয়া যাচ্ছে। একেবারেই সে কথা বলা যায় দীপ, এবং সেই তার যে বক্তব্য ছিল যে শরণার্থীদের এখানে আসলে তিনি কোথাও তাদের রাখার ব্যবস্থা করবেন, তাদের আশ্রয় দেবেন, যে বক্তব্যকে ঘিরে একটা বিতর্ক তৈরি হয়েছিল। এবং আজকে যখন বাংলাদেশে দেখা গেল শেখ হাসিনা তার সরকার পদত্যাগ করলো, তিনি দেশ ছেড়ে চলে গেলেন, তারপর মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ওই বিষয়টির মধ্যে আর কোনোভাবেই ঢুকতে নারাজ। তার বক্তব্য ভারত সরকার যে সিদ্ধান্ত নেবে এই সমস্ত ক্ষেত্রে তার সরকারও সেই সিদ্ধান্তকে মান্যতা দিয়েই এগিয়ে চলবে এবং এই যে শান্তির বার্তা তিনি বারংবার, তার কারণ তার ঘনিষ্ঠ মহল সূত্রে যা জানা যাচ্ছে যেহেতু এই রকম ঘটনা ঘটেছে যে কোনো মুহূর্তে পশ্চিমবঙ্গেও তার প্রভাব পড়তে পারে, সে কারণেই তিনি প্রশাসন এবং দলীয় স্তরেও তিনি বার্তা দিচ্ছেন যে কোনোভাবেই কেউ যেন শান্তি বিঘ্নিত না করেন এবং উত্তেজনায় কেউ পা না দেন। ঠিক প্রদীপ্ত, অনেক ধন্যবাদ তোমাকে।